হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। চলো আজকে আমরা 5টা প্র্যাকটিক্যাল স্টেপ নিয়ে আলোচনা করি ডাব্লিউবিজেই ক্র্যাকের জন্য। সব কিছু তোমাদের সাথে তুলে দিয়েছি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কী কী রয়েছে, ওয়েটেজ কোথা থেকে বেশি আসছে, বাট 5টা প্র্যাকটিক্যাল স্টেপ। জাস্ট খুব তাড়াতাড়ি 5টা স্টেপ দেখে নেবো, যে স্টেপগুলোকে ফলো করলে তোমাদের র্যাঙ্ক ইমপ্রুভ করবে আগেরবারের থেকে, বা যারা নতুন দিতে চাইছো তাদের জন্য একটা স্টেপ চলে আসবে যে এইভাবে আমাকে এগিয়ে যেতে হয়। ব্যাস দেখো, আমরা সবার প্রথমে দেখি যে আমাকে কি করতে হবে। দেখো, নো ইউর সিলেবাস। সবার প্রথম তুমি একটা এক্সাম দিচ্ছ, শুধুমাত্র ডাব্লিউবিজেই না, যেই মেন্স হতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে। তুমি একটা এক্সাম দিচ্ছ এবং তুমি সিলেবাসটা সম্পর্কে ঠিকমতো জানো না, তাহলে তো বোকামো হয়ে যাবে না। সবার আগে তোমাকে সিলেবাসটা জানতে হবে। কেন দরকার? 11-12 থেকে ডাব্লিউবিজেই সিলেবাস একটুখানি আলাদা, প্রায় সবই সেম আছে, বাট কমিউনিকেশনের পার্টটা নেই, বা আরও 2-3টে জায়গা যেগুলো ওরা বাদ রাখে, তো সেগুলোকে একটু ভালো করে দেখে নেওয়া উচিত। শুধু ফিজিক্সের জন্য না, বাকি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। আমি শুধু এখানে ফিজিক্স নিয়ে কথা বলছি না, সমস্ত সাবজেক্টে বলছি। তো খুব ভালোভাবে সিলেবাসটা দেখে নাও। ডাব্লিউবিজেই এবং জেই মেন্সের মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে দেখে নাও, কারণ অনেকে আছো যারা জেই মেন্সের জন্যই প্রিপারেশন নিচ্ছ এবং জেই মেন্সের সিলেবাসকেই ফলো করছে, বাট জেই মেন্সের থেকে ডাব্লিউবিজেই সিলেবাস কিন্তু আলাদা। অনেক কিছু এক, বাট অনেক কিছু জিনিস আলাদা। সেই আলাদা জিনিসগুলোকে আইডেন্টিফাই করে রাখো যে এইগুলোকে আলাদা ডাব্লিউবিজের জন্য পড়তে হবে, জেই মেন্সে পড়তে হবে না। এবং তারপর সলভ করো, অথবা পিওয়াইকিউগুলোকে দেখো, অন্তত দেখো কীরকম কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন আসে। প্র্যাকটিস করলে তো খুবই ভালো, অন্তত লাস্ট 5 বছরের কোশ্চেনটা দেখো, তাহলে তুমি কি জানবে? ডাব্লিউবিজেই প্যাটার্ন সম্পর্কে জানবে, ডাব্লিউবিজেই এক্সামের প্যাটার্ন কীরকম রয়েছে। নেক্সট তুমি কি জানবে? যে ফেভারিট প্লেসেস যেখানে ডাব্লিউবিজেই বোর্ড কোশ্চেন তুলে দেয়। শুধু চ্যাপ্টার সম্পর্কে তুমি জানছো না, শুধু ইলেকট্রোস্ট্যাট সম্পর্কে তুমি জানছো না, তুমি জানছো কুলম্বের সূত্রের এই পার্টটা থেকে সব থেকে বেশি আসে, গাউসের সূত্র থেকে কোশ্চেন আসে বেশি। তো এই পার্টগুলোকে তুমি বুঝতে পারবে যদি তুমি পিওয়াইকিউগুলোকে করো, এবং তুমি সিলেবাসটাকে মিনিমাইজ করে নিতে পারবে, কারণ ম্যাক্সিমাম সিলেবাসকে তুমি সরিয়ে দিচ্ছ। যে পিওয়াইকিউ আমি দেখেছি এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে দরকার নেই আমার এত কিছু পড়ার। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে আমি পড়বো, এবং সেগুলো তুমি পিওয়াইকিউ করেই দেখতে পারবে। তো সবার আগে পিওয়াইকিউগুলোকে দেখো এবং কনসেপ্ট ক্লিয়ার করো কার অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে এসে বলি, সমস্ত কিছু পড়ার এই মুহূর্তে দরকার নেই, শুরুতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো করো। বাকিরা যেটা, মানে ম্যাক্সিমাম জন যেটা করে, ম্যাক্সিমাম জন এই এর মতো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার কাছে পড়ে রয়েছে, বাট আমি পড়তে শুরু করলাম আনইম্পর্টেন্ট যেগুলো বা ইম্পর্টেন্ট নয় যেগুলো, সেগুলোকে প্রথম থেকে। কেন? কারণ আমার মাথার মধ্যে বসে রয়েছে যে আমাকে ডাব্লিউবিজেই ক্র্যাক করতে হলে A to Z, ইউনিট ডাইমেনশন থেকে আমাকে শুরু করে একবারে শেষ মানে সেমিকন্ডাক্টর পর্যন্ত সব কিছু পড়তে হয়, লজিক গেট পর্যন্ত, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ পড়ে যাচ্ছে এবং তার সময় নষ্ট করছে। এইভাবে নয়, প্রিপারেশন কম্পিটিটিভ এইভাবে নেয় না। আগে আমাকে ইম্পর্টেন্টগুলো করতে হবে, তারপর আমি এইদিকে মুখ ঘোরাবো, তার আগে কিন্তু ওইদিকে মুখ আমি ঘোরাবো না, ঠিক আছে? তো সবার প্রথমে 2-3 মাসের মধ্যে ইম্পর্টেন্টগুলোকে কভার করে নিলাম, সেখান থেকে প্র্যাকটিস করে নিলাম, সেখান থেকে যত যা কোশ্চেন আছে সেগুলোকে দেখে নিলাম, কী ধরনের কোশ্চেন হয় তার ট্রিকগুলোকে শিখে নিলাম, এবং তারপর গেলাম আমি যেগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলোতে। তবেই কিন্তু একমাত্র র্যাঙ্ক ইমপ্রুভ করা সম্ভব, না হলে কিন্তু মুশকিল রয়েছে তোমাদের র্যাঙ্ক ইমপ্রুভ করা। এবার প্র্যাকটিস কোশ্চেন হোয়াইল ক্লিয়ারিং ইম্পর্টেন্ট কনসেপ্ট। স্যার, আমি বসে বসে কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি বইতে, এটা রয়েছে, সাঁতরাতে পড়েছি, দাসখানে পড়ে যাচ্ছি, ছায়াতে পড়ে যাচ্ছি কনসেপ্টগুলোকে। স্যার নিউটনস লকে এটা বলে, এই হয়ে গেল, একে বলে নিউটনস ল, সূত্রটা আমি জানি এটা, ব্যাস শেষ, কুলম্বের সূত্র একে বলে। কোনো প্রয়োজন আছে বা কোনো কাজে লাগবে কোথাও? আমাকে তো প্র্যাকটিস করতে হবে, নাহলে ওই কনসেপ্টের ব্যবহার কোথায় আমি জানবো কী করে? তো শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলে কিচ্ছু হয় না। ম্যাক্সিমাম জন এটাই ভুল করে, সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করে ভাবে যে শেষে প্র্যাকটিস করবো। নয়, কনসেপ্ট যখন ক্লিয়ার করছো প্র্যাকটিস তার সাথে সাথে করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করে রেখে দিলাম, পরে গিয়ে প্র্যাকটিস করবো বলে হয় না। তাই যখন তুমি করছো কনসেপ্ট ক্লিয়ার, তখন তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে শুরু করবে শুরু থেকে। ভিডিওটা হয়তো একটু লেটে পৌঁছাবে তোমার কাছে, বাট শুরু থেকে 10,000টা কোশ্চেন মানে প্র্যাকটিস করবে বলে ভাবো 2026-এ। তোমরা কি ভাবছো এটা প্রচুর বেশি? 10,000টা কোশ্চেন প্র্যাকটিস খুবই বেশি মনে হচ্ছে নাকি? 10,000টা কোশ্চেন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে অ্যাট দ্য টাইম আই এম রেকর্ডিং দ্য ভিডিও, এই জুলাইতে 50টা করে কোশ্চেন পার ডে করতে হবে, তাও বেশি হয়ে যাবে, 10,000টা পেরিয়ে যাবে যদি দিনে 50টা করে মাত্র প্র্যাকটিস করো। কিন্তু কনসিস্টেন্টলি করতে হবে। স্যার আমার আজকে জ্বর এসছে, কালে গা ব্যথা হয়েছে, পরশু দিন পড়তে গেছি, সময় পাইনি, বেড়াতে গেছিলাম, বন্ধুর বার্থডে খেতে গেছি, এসব চলবে না। যদি কোনো এক্সাম নিয়ে সিরিয়াস থাকো, শুধু ডাব্লিউবিজেই না, জেই মেন্স, নিট, যে কোনো এক্সাম নিয়ে সিরিয়াস থাকো, তাহলে তোমাকে ডিসিপ্লিন থাকতেই হবে। মোটিভেশন টেম্পোরারি জিনিস, বাট ডিসিপ্লিন ইজ দ্য পার্মানেন্ট থিং।
মোটিভেশন তোমার একদিন হবে যে হ্যাঁ একদিনে আমি 200টা কোশ্চেন করে নিলাম, পরের এক সপ্তাহ আমি বসে আছি, মোটিভেশন নেই। আর কি হবে তার? আমার মোটিভেশন থাকুক না থাকুক আমি জিনিসটা ক্লিয়ার করব। ব্রেন সবসময় চায় যে সবথেকে কমফোর্টেবল আমি থাকি, মানে আমি খাটবো না বেশি, সবথেকে কমফোর্ট জোনে আমি থাকি, আমি সবথেকে ভালো থাকবো। সে চুপচাপ বসে থাকবে, কোনো কাজ করবে না, এবং তোমরাও বসে থাকবে। একদিন এলো মোটিভেশন করে নিলে, বাকি দিনগুলো হলো না, এইভাবে চলবে না। ডিসিপ্লিন বানাও, প্রত্যেক দিন সকালে উঠে আমাকে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বা বিকেলে আমাকে এই টাইমে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে, তার আগে আমি ঘুমাতে যাবো না। সেই ডিসিপ্লিনটা নিজেদের মধ্যে বিল্ড করো এবং প্রত্যেক দিন কোশ্চেনগুলোকে করো, শেষ করো। তারপর দেখো আফটার কনসেপ্ট ক্লিয়ারিং ডান, মানে কনসেপ্ট যতদিনে তুমি ক্লিয়ার করছো, 3 মাস 4 মাস বা 5 মাস, যখন তুমি দিনে 50টা করে করছো, কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে গেল, ইম্পর্টেন্টগুলো ক্লিয়ার হলো, তারপর নট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে বা লেস ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো করলে। তারপর তুমি 300টা কোশ্চেন করবে পার ডে। প্রচুর বেশি মনে হচ্ছে? 100টা কোশ্চেন পার সাবজেক্ট, খুব বেশি তো নয়। তাহলে 100টা করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে না পার ডে? একটা এক্সাম নিয়ে তুমি সিরিয়াস আছো, এটা আরামসে হয়ে যাবে তুমি যদি করো। এবং ধীরে ধীরে এই ডিসিপ্লিনটা বিল্ড করেই তুমি কিন্তু সাকসেসের সিঁড়িতে পৌঁছাবে। এবং যার মধ্যে ডিসিপ্লিন নেই, সে কিন্তু কোথাও স্ট্যান্ড করতে পারবে না। আজকে হয়তো সে একসময় খুব ট্যালেন্টেড ছিল, ক্লাস 10-এ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, 12-এ খুব ভালো রেজাল্ট করেছে, তারপর লাইফের বাকি অ্যাসপেক্টে যেহেতু সে ভুগবে, কারণ তার মধ্যে সে ডিসিপ্লিনটা নেই। মোটিভেশন ছিল তখন টিচারেরা বকতো করেছে, লাইফে তো কোনো টিচার নেই, সে বকে যাবে, ছড়ি করে মেরে যাবে। বাবা মাও তো এসে বলবে না যে বাবা এটা পড়, নাহলে তোর এক্সাম ক্লিয়ার হবে না, নাহলে তুই চাকরি পাবি না। সেই জিনিসগুলো তো নিজেকে বিল্ড করতে হবে, ডিসিপ্লিন নিজের মধ্যে থাকবে সবসময়। মক টেস্ট লাগাতে শুরু করো, স্টেপ 4 হচ্ছে মক টেস্ট লাগাতে শুরু করো ডে 1 থেকে। মক টেস্ট পাবো কোথায় তারও আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তোমাদের। ভিডিওগুলো যদি তুমি দেখতে শুরু করো, আমার স্ট্র্যাটেজি ভিডিওগুলো, সেখানে আমি প্রায় 40টা ধরন, মানে 40টা মক টেস্ট, ফ্রি মক টেস্টের ব্যবস্থা আমি খুঁজে দিয়েছিলাম তোমাকে 6টা-7টা ওয়েবসাইট থেকে। সেটাকে দেখো এবং মক টেস্ট দিতে শুরু করো। মেবি অনলাইন না হলে অফলাইন মক টেস্ট দাও, মানে কোনো চ্যাপ্টারের পিছনে 10টা কি 50টা কোশ্চেন আছে, তুমি ঠিক করেছো এই টাইমের মধ্যে শেষ করবো 40টা কোশ্চেন, সেটাও তো একটা মক টেস্টের মতোই, শেষে গিয়ে মেলালে তুমি। তো প্রথম দিন থেকে মানে মক টেস্ট দিতে শুরু করো, তার কারণ কম্পিটিটিভ এক্সামের হ্যাবিট তৈরি হবে, তাহলে টাইম ম্যানেজমেন্ট শিখবে তুমি, তোমার স্কিল ইমপ্রুভ হবে, এবং যতগুলো কনসেপ্ট তুমি শিখেছো তার উপর তুমি বুঝতে পারবে যে আমি কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আদৌ হয়েছে কি, না হলে আমি এক্সামে এসে ভুগছি কেন এরকম মক টেস্টে। তো এই জিনিসগুলোকে একটু মনে করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন এই সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের পড়ে থাকছে রিভিশন। রিভিশন যদি না দাও তাহলে কিন্তু যেগুলো পড়ে আসছে সেগুলো কিন্তু মাথায় থাকবে না। রিভিশন আমাদেরকে PYQ এর করতে হবে, প্র্যাকটিস কোশ্চেনগুলোর করতে হবে, শুধু কনসেপ্ট না। কনসেপ্টে তুমি তো করবেই, কনসেপ্টের মধ্যে তোমাকে অলরেডি মাইন্ড ম্যাপ তুমি বানাচ্ছ, আমি এটা প্রত্যেকবার বলি বাচ্চাদেরকে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে মাইন্ড ম্যাপ বানাচ্ছ, তার সাথে তুমি ফর্মুলা শিট বানাচ্ছ, সেগুলোকে দেখবে, ফর্মুলা শিট বানাচ্ছ সেগুলোকে দেখবে, রিভিশন করবে, এবং তার সাথে সাথে যদি টাইম পাও অনেক কোশ্চেন, যেগুলো ভালো ভালো কিছু কোশ্চেন যেগুলোকে তুমি স্টার মার্ক করে রাখবে যখন প্র্যাকটিস করবে, সেগুলোকে তুমি রিভিশন করবে, ব্যাস। এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হবে, 5টা স্ট্র্যাটেজি, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ। যেটা তুমি করছো, তুমি তোমার রুটিন ঠিক আছে, তোমার প্র্যাকটিস ঠিক আছে, প্রত্যেক দিন তুমি ডিসিপ্লিন আছো, তারপর নিজের উপর ভরসা রাখো, কারণ এতটুকুও কেউ করে না। আমি লিখে দিচ্ছি 95% স্টুডেন্ট এগুলোকে ফলো করবে না, 95% স্টুডেন্ট। তুমি যদি সেই 5%-এর মধ্যে আসো, তাহলে তোমাদের ভালো র্যাঙ্ক করা তো বাধ্যতামূলক, মানে তোমরা তো করবেই ভালো র্যাঙ্ক। কারণ এখনকার সময় ম্যাক্সিমাম জন ডিস্ট্র্যাক্টেড, তারা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে, তাদের অ্যাটেনশন স্প্যান মাত্র 10 থেকে 15 সেকেন্ড। তাদের এক একটা বাচ্চার এই সময় অ্যাটেনশন স্প্যান 10 থেকে 15 সেকেন্ড, তার বেশি সে এক জায়গাতে মন দিয়ে রাখতে পারছে না, এতটা ডিস্ট্র্যাক্টেড দুনিয়া। এই ডিস্ট্র্যাক্টেড দুনিয়ার মধ্যে একটু যদি নিজেকে সংযত রাখতে পারো, একটু যদি ডিসিপ্লিন থাকতে পারো, তাহলে সাকসেস তোমাদের কাছে আসবেই, আর আদার্স কোনো অপশন নেই। কম্পিটিশন এত কম এখানে, মনে হচ্ছে যে 1.5 লাখ ছেলে বসছে, সিরিয়াস কজন আছে এখানে? 10,000 জন সিরিয়াস রয়েছে মেবি, তার মধ্যেও রয়েছে ম্যাক্সিমাম জন ডিস্ট্র্যাক্টেড। কেউ মোবাইল নিয়ে ডিস্ট্রাক্টেড, কেউ নেশা নিয়ে ডিস্ট্রাক্টেড, কেউ অন্য কোনো তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ডিস্ট্রাক্টেড, অনেক কিছু ডিস্ট্রাকশন রয়েছে। তার মধ্যে তুমি কি নিজেকে ধরে রাখতে পারছো? যদি ধরে রাখতে পারো তাহলে জানবে, মানে তোমাদের শুধু WBJEE না, যে কোনো জীবনের যে কোনো যুদ্ধে তোমাদের জিততে বাধ্য, তোমরা বিজয়ী হবেই। ঠিক আছে, এই কথাগুলোকে মনে রাখো, আর আলাদা করে কিছু বলছি না আমি।
আজকের ভিডিওর জন্য এতটুকুই থাক। এই 5টা প্র্যাকটিক্যাল স্টেপ তোমাদের সাথে ডিসকাস করা হলো। প্রত্যেকটা জায়গাতে আমি একই কথা বলি, নিজেদের উপর ভরসা রাখো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, জয় হিন্দ।